অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অরু। পরক্ষণেই হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই। অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ভ্রু কুঁচকে বলল, এমন করছিস কেন? আজিব তো। প্রত্যয় ভাইয়াকে কল দেবো, এখন দে। অরু এমন ভাবে ফোনটা চাইলো যে অনুর করণীয় আর কিছুই নেই। অজ্ঞতায় নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে। ফোন পেয়ে অরু সবার আগে কল দিল কৃতিকের ইউএস এর নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা ঢুকলো প্রত্যয়ের নাম্বারে। আর সব সময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন তুললো প্রত্যয়। এবার থেকে অরু কিছু বলার আগে প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান, বলো। আমি একটু ব্যস্ত, আসলে কৃতিক ভাই। হ্যালো। অনুর বদলে অরুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপর দুপাশে কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ হয়ে আছে দেখে অরু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চটজলদি প্রত্যুত্তর করলো বাস থেকে। হ্যাঁ অরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে অরু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর জিভ দিয়ে অদর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন আমি কথা বলতে চাই। অরুর কথার বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, অরু, ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই তো পারছো। মাত্র দিন 10 হলো আমেরিকায় ফিরেছে, সময়টা ব্যস্ত তার। অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে, বলুন যে আমি কথা বলবো। আমার চাইতে ইম্পর্টেন্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতে পারেও না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যিই তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় অরু। তুমি কি খেয়াল করনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, ভাইকে মিটিংয়ের মাঝখানেই ফোন হ্যান্ড ওভার করছি। বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা কিছু বললে আমার কিছুই করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই এক কথা বলছে। কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই অরু, কিন্তু কৃতিক যে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে অরু। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ও বলল, লাগবে না, থাক। বলবে সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। ঠিক আছে। ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয়। কথা শেষ হলে অন্যদিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অরু ছল ছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, কৃতিক তাহলে সত্যিই আমাকে রেখে চলে গিয়েছে, আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না? কি দোষ করলাম আমি আপা? সব কিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এইভাবে অবহেলা করার মানে কি আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগেই বলেছিলাম তোকে, কৃতিক ভাইয়া মানুষটার সুবিধার না। শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছুই তাকে দিয়ে দিয়েছিস, এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস। অনুর কথার পাছে অরু শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছু নেই। কাকে নিয়েই বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই শুধু আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় ওর কলিজা ধরে আছে। এই মুহূর্তেই ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথা নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে। কোন রকম ফুল না ফোটায় কৃতিক কুঞ্জের বিশাল গেটটাকেও এমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অব্দি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই একধানে পর্যবেক্ষণ করছে ওর। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের কণ্ঠ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে অরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকের। প্রথম প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল দিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই প্রত্যয়ের সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে। নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এরপর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতেও চায় না অরু কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্য কত রাত যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে, তা কেবল এই মহলের চার দেয়ালই জানে।
মাঝে মাঝে অষ্টাদশীর এমন কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আজাহারিতে না চাইতেও বাড়ির ভৃত্যদের চোখের কোটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাত ওয়াশরুম থেকে বেরই হতো না ওর। সারা রাত শাওয়ারের নিচে ভিজতে ভিজতেই সেখানে টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই ব্যাকুলতা কৃতিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরে কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলায়, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে, একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ শব্দ করেনি ওর সাথে, কারণ যে ভেঙেছে সে কৃতিক কুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধিকার। তাছাড়া জায়ান কৃতিক গতবার এসে সবকিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছিল। সুতরাং ওরু যেটাই ভাঙুক না কেন, সে স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনো সযত্নে রয়েছে। প্রথমে হৃদয়ে ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ ওরু একেবারে শান্ত। সারাদিন মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ, কথা বলা তো দূরে থাক। দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না। সারাক্ষণ কৃতিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে, মাঝে মাঝে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো কখনো বা অভিমানে। তবে আজকাল অরুও নিজেকে সামনে নিতে চাইছে। অরুর অযাচিত অভিমানী মন বলে, যে মানুষটা অরুকে দেখতে চায় না তার জন্য এতটা বিরহ মানায় না। হি ডাজ নট ইভেন ডিজার্ভ ইট, ফাকিং বাস্টার্ড। কৃতিককে সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না ওর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারই বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পাচ্ছে না ওরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তি স্বরূপ ওরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতেই আরও এক দফা নিঃশব্দে টপ টপ করে চোখের জল ফেলল ওরু। পরক্ষণেই মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। আরও দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তো খাবি না? বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিল ওরু। আসছি আপা। বিয়ের পরে অনুর এক মাথা দায়িত্ব বেড়েছে বই কি কমেনি। এখনো সংসার হয়েছে দুটো সংসারই সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই, প্রতিদিন অন্তত দুবার করে এবাড়ি ওবাড়ি করতে হয়। এই বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনি ওই বাড়িতে দুজন মা বাবার দেখভালও করতে হয়। এত দায়িত্ব পালন করে অনুর সুখের অভাব ছিল না, যদিও না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালোই অরুটা নিজেকে সামনে নিতে পারলেই হলো, সেই ভেবেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু। অনুর কথা মতোই খেতেই বেরিয়েছিল ওর, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে অকস্মাৎ থেমে গেল অরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো অরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল ছলা পরামর্শ। অরুকে এভাবে কতদিন রেখে দিবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না, না ফিরলে তোমারই লাভ। এখন ভালোই ভালোই অরু বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি জানি মেয়ে তোমার সতী সাবিত্রী নেই, তার উপর অনুর বিয়ের দিন সকালে সামনে ভরা মজলিসে যা খেলা দেখলো ওই ছেলে, তারপর আর পাত্র পাবে না ওর জন্য। তার চেয়ে বড় একটা কাজ করো, আমার রেজার সাথেই না হয় অরুর বিয়েটা, না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্যায় ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠলেন জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতেই দেখলেন অরুর রণমূর্তি ধারণ করেই তার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো। আজমেরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন।
তাই বললেনও না, চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাহনিতে ভেতরে ভেতরে একটু একটু ভীতও হলেও ওপরে মেয়েকে সাহস ধরে রেখে জানালারা চোখ রাঙিয়ে বলেন, বেয়াদব মেয়ে, আরে পেতেছিস কেন? অরু নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আড়ি পেতেছি, বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি না, তাহলে এই বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মোকলেস চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব। তাও দয়া করে নিজের গোবর মাথায় বুদ্ধি বেলাতে এসো না এখানে। মামির মুখের উপর এক নাগাড়ে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করে অরু। আজ বৃষিক এখনো মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করেই অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু একটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল। কিন্তু আজ যখন হুটহাট করেই দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করলো অন্যায়ের, যা আজবেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলের প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীন খোড়ায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? অরুর বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে উপাস থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিলিশে নির্বৃত্তে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খুঁজো, মস্তিষ্কে নয়, হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পৌঁছে ইমেলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষ যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? মেসেজটার রিপ্লাই ছিল এটা, আমি আছি তোমার অস্তিত্বের মিলেমিশে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খুঁজো, মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এরপর মেসেজগুলো কৃতিক অটোমেটিক রিপ্লাই সেট করে রেখে দিয়েছিল, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। অরু এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পরে অরুর দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনো দিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকেও নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়। এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয় নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান কৃতিক কোথায়? অরু, আসলে প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান কৃতিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজবেন্ড কোথায়? অরুর কথা এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দনমনা করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়ে ছাড়বে। তবুও কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে একটুকু কপটতা নয়, সাব উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতে একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই সান্ত্রা সিংকতেই আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলস থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখনও জ্ঞান ফেরেনি, তবে এখানকার ডক্টররা আশা করেছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আর কি বলেছে তা আর কান অব্দি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল, অতবার ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সেই কান আর আওয়াজ বলে বোঝানোর নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যাখ্যা কি করে সইবে অরু? কার ভালোবাসার সন্দেহে আঙুল তুলল? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয়ের চিটে চিৎকার করছে অরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরু কানে ভেসে আসছে মিনারের গাওয়া
দুটো ব্যথাতুর কানের লাইন। দিনের দ্বীপ প্রহর চলমান, দুপুরের ভাগ ঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘটুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্য কিরণে ছেয়ে গিয়েছে কৃতিককুঞ্জ। পুরো কলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েক আগেও কৃতিকের বন্ধুদের হই হুল্লোড় আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে থাকতো, উৎসব মুখর পরিবেশে ঘিরে থাকতো বাড়িটায়। দিঘির পাড়ের বৈঠকখানায় বিকেল হলেই বসতো চায়ের আসর। অথচ মাত্র এই কয়েক দিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সেই আগের ভুতুরে বাড়ির মতোই ঝিনঝিন করছে এখন। চারিদিকে কেউ নেই। গন্ধটা পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্দনরত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলের চার দেওয়ালের বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কর্ণকুহরে, যা আরও বেশি ব্যথাতুর শোনাচ্ছে। আজ থেকে বছরখানেক আগেও কি কেউ জানতো যে অরু নিজের বিলের বাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আর্তনাদ করবে? কোনোদিন না, জানতো না। অরু নিজেও হয়তো জানতো না, কোনোদিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথা থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইয়াটার জন্যই অরুর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটাই দুলছে, মানুষ পটে ভেসে উঠছে শুধু একটাই মুখ, একজোড়া ঘোর লাগানো চোখ, নাকে সে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ, আর কর্ণকুহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটা মাত্র শব্দ, তুই আমার হার্টবিট। গত 1 মাস ধরে মানুষটার উপর দিয়ে কী গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছেন উনি? আগের বার তোর মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এখন আবারও? এই 1 মাসে কি একবারও ওর কথা মনে পড়েছিল? চেতনাহীন কৃতিকের সব কিছু কবে আবার আগের মতন হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশই কেঁদে চলেছে অরু। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখের সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতো স্বাদ, গলাটাও শুকিয়ে কাট, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা, দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওদিকে অরুর এহেন আর্তনাদ শুনে উপর থেকে ছুটে আসেন আজমেরি শেখ আর জাহানারা। অনু ডাইনিংয়ে খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে হঠাৎ এভাবে ভেঙে চুরে পড়ে কাঁদতে দেখেও দৌড়ে আসে হলে। তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে 2 হাতে আগলে ধরে অরুকে। অনু অরুকে ধরে রেখেছে ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ শরীরের সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ঝটকা মেরে দূরে সরিয়ে দেয় অরু। অরু সরিয়ে দেওয়া সত্ত্বেও অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললে, আরও বোন আমার, শোন একটু আব্বার কথাটা। অনু আবারও অরুকে ছুতে চাইলে অরু হাতে ভর করে দূরে গিয়ে সরে গিয়ে ঝাঁঝালো গলায় বলে, একদম ছবি না আমায়, তোরা সবাই মিথ্যেবাদী। অনু আকুতি ভরা কণ্ঠে ফুঁপিয়ে উঠে বলল, শোন একটু। অনুর কথার পাছে অরু কাঁদতে কাঁদতে বলল, কি শুনবো? আবার কি গল্প শোনাবি তোরা আমাকে? আমার স্বামী মারা যাচ্ছে আপা, গত 1 মাস ধরে সে অপারেশন থিয়েটারে কামরায় দিন রাত অতিবাহিত করছে, অথচ আমি কিছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝিয়ে এসেছিস যে কি আমার জায়ান কৃতিক আমার সাথে কথা বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চাই, আমাকে রেখে ইউএসএ ফিরে গেছে। কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এইভাবে পায়ে পিষে ফেললিস বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি। অরুর এত অভিযোগের পাছে অনু ঢুক করে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা একটু শোন। অরুর মাথা ঠিক নেই, এই মুহূর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক কাচ্ছে শুধুই জায়ান কৃতিক, এছাড়া আর কোনো কিছু শোনার অবস্থাতে নেই ও। তাই অনুর কান্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করে অরু হেলে দুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধরা গলায় বলে, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমেরি শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিল অরু।
গভীর রাতে পিক পিক করে দরজার পাশওয়ার্ড খোলার আওয়াজে আচমকাই তন্দ্রা ছুটে গেল নীলিমার। তবে তীব্র জ্বরের দাবদাহে ঝাপসা চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটেই। মাথাটা ঝিমঝিম করছে। মাতাল মানুষের মতোই একদম এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা। কোথায় আছে, কি করছে, কেন করছে, কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও। একটু পর রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে পাত্র। রুমের ভেতরে প্রবেশ করে জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের 4 জনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে, কখনো লস অ্যাঞ্জেলস তো কখনো সান ফ্রান্সিসকো। মোট কথা প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করছে ওরা 4 জন। তবুও আজ এতগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই, যেখানে ওর বাঁচার সম্ভাবনাই ক্ষীণ ছিল। ইন্ডিয়ান ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা 3 জন বন্ধু হাল ছাড়েনি কখনো। এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙুল দেখিয়ে কৃতিককে সেদিনই এমার্জেন্সি ফ্লাইটে উঠিয়ে নিয়ে এসেছিল ইউএসএ, যার ফলস্বরূপ ওপরওয়ালার অশেষ রহমত এবং এলিসা অর্ণবার সায়রের দৃঢ় মনের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন আর দিনরাত্রি ডেইলি প্যাসেঞ্জারিতে আরেকজনের যে একাকিত্ব বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা ঠাউর করে উঠতে পারেনি সায়র। বন্ধু মহলের সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতেই মনোনিবেশ করার কথা যেমন নয়, ঠিক তেমনই আজ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাড্ডি আস্ত রাখতেন সেটাই ভাবনার বিষয় আপাতত। নীরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরেক্ষণেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁটায় চোখ রাখলো সায়র। দেখলো রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গিয়েছে, অথচ এখনো নীলিমার কিছু খাওয়া হয়নি। সেইভাবে সায়রও তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পাজামা সেট গায়ে চড়ালো। অতপর পার্সেল খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও এক মনে বিড়বিড়াচ্ছিল। সায়রকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চিবুচ্ছে তো কতক্ষণ খাবার গিলে নিয়ে থম মেরে বসে আছে, ওর মাথাটা টলছে। সায়র নিজের ঘাড়টা বাঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন? বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুজেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এই তো আমি ফিরে এসেছি, আমার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর একা থাকতে হবে না। সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে নয়। একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন, প্রমিস। এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ওষুধ খাইয়ে হাত পা মুছিয়ে নীলিমাকে পুনরায় বেডে শুইয়ে দিল সায়র। অতঃপর সবকিছু গুছিয়ে রাখতে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বলে উঠল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে ধরধরিয়ে। মনে হয় জ্বরটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলর মানুষ, নীলিমাকে এনে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনো জিনিসপত্র সেরকম কিছু কেনা হয়নি, বাসায় আর কোনো কমফোর্টারও নেই। এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠেছে। কি করা যায় এখন? এই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবে চিনতে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠায় নিল নীলিমা। নীলিমা এভাবে কাছে আসায় সায়র একটু নিজেও ইতস্তত বোধ করলো না। না তো ওর মাঝে মাথার চাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে, উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকের মাঝে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে।
কিছুক্ষণ যেতে নীলিমার কাঁপাকাঁপি থামে একটু শান্ত হয়ে সায়রের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে শোধালো। এখন ভালো লাগছে? নীলিমা প্রথমে হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ল। অতঃপর কোনো রকম কথাবার্তা ছাড়াই সায়রকে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগে এঁটে থাকা সবটুকু সম্ভ্রম টেনে টুনে খুলে ফেলল। নীলিমার এখনো কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে বলে উঠল, এই মেয়ে কি করছো তুমি? আমি এসব জীবনেও দেখিনি। এক্ষুনি ঢাকো। সায়রের কথার দুপাশার পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো। কি আজীব মুড সুইং রে বাবা। একটু আগে শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করে গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালেও বস্তুত সায়র এই মুহূর্তের কথা বলার অবস্থাতে নেই। ও নিজের হাত পা দাঁত সবকিছু খিচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এখনই পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে সায়রের মন মস্তিষ্ক জুড়ে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানুষের সত্তাটা। ও হৃদয়ের অবাধ্য কিছু আশকারা দিতে যাচ্ছে বারে বার, কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমা এমনিতেই জ্বরের ঘোরে বুঁদ হয়ে আছে, তার উপর সম্পর্কটা এখনো এতটাও স্বাভাবিক হয়নি। অজ্ঞতায় উপায়ন্তর না পেয়ে সায়র দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁত খিচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত। নিজেকেই নিজের চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল সায়র, কন্ট্রোল ইয়োর সেলফ। তুই হলি জেন্টেলম্যান, তুই কেন জ্যাকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল কন্ট্রোল কন। এভাবেই কন্ট্রোল বুলি আওড়াতে আওড়াতে কখন যে সায়র নিজেও উন্মুক্ত নীলিমাকে দুহাতে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তারই আত্মা নেই। সেদিনের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেই যে অরু ঘরে মেরেছিল আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল অরুর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাহির থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় অরু নিজেকে নিজেই ঘরবন্দি করে ছেড়েছে। অরুর দু চোখে সবকিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর অরু এখানে কৃতিকগঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে অরুর। তাদের কাছে কখনো সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর কাছে সাহায্য চাইবে তেমন কেউ নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্যে পৌঁছাতে। সবাই তো আর কৃতিক নয় যে ওর মুখ দিয়ে যা করলো অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গোমট হয়ে থাকে ওর মন মস্তিষ্ক। দেখা দেবে না, ও ধরে নিয়েছে ওর আর কৃতিকের দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলেই প্রচন্ড রকম যন্ত্রণা শুরু হয়ে যায় বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্ত চাতকের মতো, অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সে কখন থেকে বসে আছে অরু। ওর ভাবনারা যেন অন্তহীন। অরুর দুঃখ ওগুলো বোঝার সাধ্য নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারছে অরুর ভারী দীর্ঘ নিঃশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে অরুর। আর ওর কোলে বসে আনমনে মাথা ঘষছে টোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে অরুর ওরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই লোকটা ভেতরে প্রবেশ করে টেবিলের উপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে, আফা জলদি খাইয়া লয়েন, নইলে উনু আফায় আবার আমার লগে চ্যাট দেখাইব। অরুর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদায় জানায়। লোকটা চলে যেতেই অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে অরু বিস্মিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। অরুর কথা কানে নিল না রেজা। সে এগিয়ে গিয়ে ডিভানের উপর পায়ের উপর পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই ওরফে নাগর জওয়ান কৃতক, সে তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকেও এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবুও এত তেজ কোথায় পাচ্ছিস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তেই টক বগিয়ে উঠল অরুর। ও দু কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বলল,
আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সেই গদিটাও ওনার টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার? অরুর কথা শেষ হতেই রেজা ওর আঙুলটা ধরে হ্যাচকা টান দিয়ে অরুকে ডিভানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জওয়ান ক্রিয়াকে বউকে বিয়ে করব, তারপর দেখব ওই রেজার সাহস আদতে কতখানি। রেজার কথায় অরু ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, আপনি না আমাকে ভালোবাসতেন? এই কদিনে ভালোবাসা শেষ হয়ে গেল? অরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে, ভালোবাসা মাইফুট, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি, সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত চর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন, তার শাস্তি স্বরূপ আপনার চোখ দুটোই তুলে দেবে জায়ান কৃতিক। শুধু অপেক্ষা না, অপেক্ষা করুন। এমনিতেই জায়ান কৃতিকের মার খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা। তারপর অরুর কথায় মাথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে, যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালের বেডে পড়ে আছে, তার উপর এখনো কি ভরসা মেয়েটার। ব্যাপারটা বুঝে আসতেই রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের উপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে খেই হারালো রেজা। এক হাত দিয়ে ওর চুলগুলো মুষ্টিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝছি, যেটা আর কয়েকদিন পর করতাম সেটা এখনই করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই অরু, কারণ তুই হলি আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছুই বলা বা করা মানেই জওয়ান ক্রিয়কের কলিজায় আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাব এটা আমি আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল অরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হয়ে যাবে। রেজা কুটিল হেসে নিজে পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী, ওপরওয়ালা নাম দিয়ে 3 কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃতিকের সাথে তুলনা করা বন্ধ করুন, তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অরু। তারপর তাড়াহুড়ো করে ডিভান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগেই ওর টপসের কলারটা শক্ত করে টেনে ধরলো রেজা। এক টানে অরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনা করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে অরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে ওর অন্তরাত্মা ধরধরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখিয়েও রেজাকে দমাতে যাচ্ছে না মোটেই। সে ভেবে অপারক অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল। রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখনের পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? কুড়ো হেসে কথাটা বলে রেজা যখনই অরুর কাছাকাছি আসতে উদ্যত হবে, ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতে চক্রাঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতেই অরু দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের টোপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমগ্র মুখশ্রী, যেন এক্ষুনি রেজাকে সর্বা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের উপর এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে, আপা। বিকেল ছাপিয়ে গধূলি আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনেই পাখিদের কিচিরমিচির শব্দ শুনিয়ে বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যার আধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সমধুর আহ্বান। বোধহয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে
নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ও দৃষ্টি অনুসরণ করে অনুও তাকিয়েছিল এতক্ষণ। হয়তো হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে, তাই কোনোরূপ সময় নষ্ট না করেই হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসলো অরু। অতঃপর সেগুলো হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শুধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে অরুর কথায় মাঝপথে অনু মুচকি হেসে ওর কপালে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহে তোর ফ্লাইট, কৃতিক ভাইয়ের কাছে চলে যা অরু, তার তোকে প্রয়োজন। অরু ছলো ছলো চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে বলে উঠল, আপা তুই জোগাড় করেছিস এগুলো, কিন্তু তুই তো। অনু এবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথাই শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি, প্রায়শ্চিত্তটাও আমিই করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ের অমন অবস্থা শুনলে তুই আদৌ ঠিক থাকতে পারতি? অরু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শুধালো, কি হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ের এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে, তখনই ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেক দিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তোর যখন জ্ঞান ফিরল তখন কৃতিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুই অসুস্থ ছিলি, এমন একটা সময় যদি তোকে এসব জানাতাম, তুই ঠিক থাকতি বল? কৃতিক বিগত 1.5 মাসের কন্ডিশন শুনে অরু কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা, তবুও অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোই কথা বাড়ানোর উপায় ছিল না। অরু কাঁদছে খুব। অনুর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনো আমার উপর রাগ করে থাকবি? অরু অকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, একটুকু না, তুই বেস্ট আপা, তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর ক্রন্দনব্রত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসলো, অতঃপর হাসতে হাসতে বলল, ইউএস ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে জানো? তোর স্বামী সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেল বোধহয়। অরুর কথা শুনে অরু এবার কাঁদতে কাঁদতেই ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে অরু একটু হাসলো। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটুখানি আলোকছটা উকি দেওয়ার মতোই অরুও একটুখানি হাসিতে মুহূর্তেই প্রফুল্লতায় সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সবকিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু। আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়, বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয়বারের মতোই আমেরিকার মাটিতে পা রাখলো অরু। তবে আজ আপার সাথে নয়, বরং একাই এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে, মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনের কিছু কিছু পরিস্থিতিতে যেমন ওপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএ তেও আসা তেমনই একটা জীবনযুদ্ধ ছিল, যা অরুর অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন উবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও অরু জানে না কৃতিক আদৌ বাড়িতে আছে নাকি হসপিটালে। এদিকে নতুন কেনা ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে, প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ডটা অরু জানা। সেই হিসেব মতো এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছে ও। এখনো অনেকটা পথ যাওয়া বাকি, যদিও অরু আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিকপুঞ্জে। কাল আসার আগ মুহূর্তর প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতেই গাড়ির ব্যাক সিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজ বেরিয়ে সে কেন যেন তখনও নিশ্চুপই ছিলেন। বোধ করি তার দাম্ভিকতা, তার জিদ্দি মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিনের আগের ঘটনার প্রেক্ষিতে অরু
আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দয়া করবে, না পারলে প্রয়োজন নেই, তবু একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকে আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমিনিস একটু শব্দও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অরূপ পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে, সেদিন জানিও আমি চলে আসবো। এবারে গভীর গলায় ছোট্ট করে উত্তর দিলেন আজমিরি শেখ। ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে অরূপ একটুও কষ্ট পায়নি। পেয়েছে তো, তবে ও সেটার নিছকই আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর তার মাতা মহোদয়া আরোরা জায়ান। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্বিত ফিরে পেল অরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াট হ্যাপেন? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই অরুর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলোও কাঁপছে, খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনা রীতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো অরু। সন্ধ্যা রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিককে ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতেই অরু স্পষ্ট দেখলো এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতেই আতঙ্কে রক্ত শূন্য হয়ে গেল অরুর মুখ চোখ। ও চকিতে পেছনে ঘুরেই লোকটাকে কিছু বলতে যাবে, তার আগেই দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের একটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে অরু অস্ফুটে বলে উঠল, বাবা। অরুর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগেই গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের উপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওর ক্লান্ত পরিশ্রান্ত অসাড় শরীরটা। এক্সকিউজ মি স্যার, ইউ কান্ট স্মোক রাইট নাও। কথাটা বলে কৃতিকের হাত থেকে দিয়েশলাই আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। অতপর উঠে চলে গেল কেবিনের ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, যার দরুন প্রত্যয়কে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিন রাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করা, সিটি স্ক্যান করা, ওইসব দিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলাও স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখলো প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞেস করবে তার আগে প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই? বাড়িতে ফিরবো। ছোট্ট করে উত্তর দিল কৃতিক, কিন্তু ওর উত্তরে খুশি হতে পারলো না প্রত্যয়। সহসাই ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি। কৃতিক ক্যানোলা হাতেই শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো ফিট আছেন? ডক্টর বলেছে আপনি ফিট নেই, আরও ট্রিটমেন্টের প্রয়োজন। আগেরবারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করব, এখানে আর এক মুহূর্ত নয়। কৃতিকের কথার পাশে প্রত্যেক কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তার স্বরে। তৎক্ষণাৎ এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের উপর। ওপাশ থেকে কে কি বলছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও সিট, এখনো পাওনি? দেখো আশেপাশে খোঁজও পেয়ে যাবে। ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথায় ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে পাওয়া যাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরুণ নামটা শোনা মাত্রই কৃতিক দু হাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, ওর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে বেঁচিয়ে কিছু না বলে কৃতিককে খুলে সব বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতোই নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ে দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি? প্রত্যয় হোসেন, আমার বউ ইউএসএ তে আসছে অথচ আমি জানি না?
আমাকে আগে জানাওনি কেন? ওই প্রত্যয় আতঙ্কিত স্বরে বলল। কোম্পানির কাজে নিজে যেতে পারিনি বলে গাড়ি পাঠিয়েছি আমি, কিন্তু শাট আপ। কৃতিকের ক্রুদ্ধ স্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থম মেরে বসে কিছু একটা ভাবলো, অতঃপর শার্টের বোতাম খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল। আমার হুডিটা খুলো ফার্স্ট। তৎক্ষণাৎ দু হাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল। কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিঁচড়ে খুলতে খুলতে বলল। রং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগতায় উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুড়িটা গায়ে জড়িয়ে মাথায় বাজকাট স্টাইলের চুলগুলো আর স্যালাইনের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, এয়ার প্লাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিল। প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে এয়ার প্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতেই কোনো রকম আজে বাজে কথায় না গিয়ে কৃতিক সরাসরি বলল। একটা নাম্বার দিচ্ছি, as soon as possible লোকেশনটা ফরওয়ার্ড করা আমায়। যেহেতু কৃতিকের ভাবভঙ্গিমা বেশ সিরিয়াস ছিল, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন না করলো না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়লো কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ ওর যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতেই গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনের টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিংয়ের মেসেজ আসছে। গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটার এক নজর চোখ বোলাতেই মুখের আদর শক্ত হয়ে এলো। চোখ দুটো রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পরমুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারের 100 উপর গতি তুলে হুশ করে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। আমেরিকাতে এখন পুরো দামে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটায় 8-এর ঘরে গিয়ে ঠেকলে তবেই সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো 8টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে 8টার সময়ও নিয়ে যাওয়া সূর্য কিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হুহু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু 8টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিকে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকে রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দু একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকে, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো একটা নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট ছোট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ অরুর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই। আর এই মুহূর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তড়িৎ পেকে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জুড়ে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ পড়ল। কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে বাতাস করছে, তবুও সে সব কিছু মালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক। কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ।